বাড়ি ফিরে দেখি আজও একই অবস্থা, ছেলে বসে কাঁদছে। এবার বেশ বিরক্ত হলাম আমি। সারাদিন কাজ করে এসে বাড়িতে যে একটু রেস্ট নেব সে উপায় নেই। ছেলে বলে ওর মুড়ি চানাচুর সব চুরি হয়ে গেছে, বস্তির কিছু বাচ্চারা চুরি করেছে। চাচিও বলে একই কথা। বিষয়টি বেশ খারাপ লাগে আমার। সত্যি বলতে এখানকার পরিবেশটা খুব বেশি সুবিধার নয়। ছেলেপুলেদের ভাষা ঠিক নেই, মা বাবার সঙ্গে কেমন তুইতকারি করে গালমন্দ করে। ছোট্ট বাচ্চারাও দেখি সিগারেট খায়, নোংরা কথা বলে। এমন অস্বাস্থ্যকর পরিবেশে ছেলে মানুষ করা দুষ্কর। ইদানিং আমার ছেলেও অতিরিক্ত জেদি হয়েছে। আগে এমন ছিল না, আমার কথা শুনতে চায় না, চিৎকার করে। না জানি কি আছে আমার কপালে। সন্তান নিয়ে আমার জীবন, সেই সন্তান মানুষ না করতে পারলে কোনো মূল্যই থাকবে না। এখান থেকে যেতেও পারছি না। একা একটা মেয়ে মানুষ কোথায় যাই আমি? না আছে তেমন অর্থবিত্ত। ধীরে ধীরে পার হচ্ছিল সময়, তবে আমার কোনো পরিবর্তন নেই। উন্নতির থেকে অবনতিই হয়েছে। রাসেল স্যারের আমার প্রতি দরদ বাড়তে বাড়তে ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। না পারছি সহ্য করতে, না পারছি বলতে। কাজটা ছাড়লে কি করে খাবো আমি? রাত বিরাতে কল দেয়, কাজে গেলে অযথায় ডাকাডাকি করেন। ফ্যাক্টরির প্রতিটা মানুষ আমায় নিয়ে কাটাঘুষা করে। স্যারকে বুঝিয়েছিলাম আমি, তিনি বোঝার বদলে আমায় প্রপোজ করে। সে নাকি আমায় ছাড়া বাঁচবে না। মৃত্যু কি এতই সহজ? এত আবেগী কথা আমার ভালো লাগে না। এসব আবেগ পার করেছি সেই কবেই। লতা আপাকে আমার সমস্যার কথা বলেছিলাম। স্যারের বিষয়ে আমার একটুও ভালো লাগা নেই। লতা আপা মজা করে বলে, ভালোই তো, মেনে নাও, অফিসের ম্যাডাম হবে। ওই বদমাসের জন্য কতদিন একা থাকবে? চলার পথে কাউকে প্রয়োজন হয়। ছেলে মেয়ে দুটোর গতি হতো। মজা করে বলা আপার কথাটি আমার কেন যেন কানে বেজেছিল বারবার। একা কি সত্যি বাঁচা যায় না? এই বৃহত্তম পৃথিবীতে কত মানুষের ভিড়ে আমার নিজের একটা মানুষ নেই। এটা কি আমার চরম ব্যর্থতা? পরদিন ফ্যাক্টরি গিয়েছি। স্যার কাজ শেষে আমায় আলাদা ডাকেন, সরাসরি বিয়ের প্রস্তাব দেন। বলেন, তোমার ভবিষ্যৎ আমি উজ্জ্বল করে দেব তন্নি। প্রথম দেখাতেই তোমায় আমি ভালোবেসে ফেলেছি। আমায় বিয়ে করো। পৃথিবীতে কেউ একা নেই, সঙ্গী ছাড়া জীবনের মূল্য নেই। আমি কোনো জবাব না দিয়ে চলে এসেছিলাম সেদিন। সত্যি বলতে পুরো দুনিয়া একদিকে আর আমি একা একদিকে। দুদিন পরের কথা, বাজারে গিয়েছি সবজি নিতে। দেখা হলো সেই সবজিওয়ালা ভাইয়ের সঙ্গে। আমায় দেখে এড়িয়ে গেল তিনি। ভ্যান নিয়ে উল্টো পথে যায়। আমি চিনতে পেরে ডাক দিই। সামনে গিয়ে দাঁড়ায়। লোকটা চারপাশে তাকাচ্ছে, ভীষণ ঘামছে, ভয় পেয়ে আছে। আমি বলি, ভালো আছেন ভাই? উনি জবাব দেয়, আমার সঙ্গে দয়া করে কথা বলবেন না, কেউ দেখলে আমায় মেরে ফেলবে। আপনার জন্য পাড়াতে গিয়ে সবজি বেচা বন্ধ হয়েছে আমার। গরিবের পেটে লাথি মেরেছেন। আপনাকে বোনের নজরে দেখেছি, সেই আপনি আমায় ফাঁসিয়েছেন। আমি নাকি আপনার সঙ্গে অনৈতিক সম্পর্ক করেছি, এ কথা ভাবলেও আমার ঘেনা লাগে। আপনার জন্য পাড়ার লোকে আমায় মেরে তাড়িয়ে দিয়েছে। মুখ দেখাতে পারি না আমি। স্ত্রী সন্তানের কাছে ছোট হয়েছি। সব দোষ আপনার। কখনোই ভালো হবে না আপনার। আমি কিছু বলবো তার আগে উনি ভ্যানে উঠে টান দেয় জোরে। আমি ঠায় দাঁড়িয়ে থাকি। চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। অপরাধ না করেও দোষী আমি। এত অভিশাপের বোঝা রাখি কোথায় আমি? সৃষ্টিকর্তা কেন কোনো প্রতিদান দিচ্ছেন না আমায়? অন্তত ওই অপরাধীদের একটা শাস্তি হোক। নিজ চোখে দেখি আমি। আমার ভাবনা শেষ হয়নি, তার আগেই চোখে পড়ে এক দৃশ্য। আমার বড় ভাসুর মানে বড়জার স্বামী যাচ্ছে একটা 2 বছরের বাচ্চা কোলে নিয়ে। পাশেই একটা বোরখা পরা মহিলা। রিস্কাতে ছিল ওরা। আমি একটু আড়ালে দাঁড়াই। একটু দূরে একটা ফ্ল্যাটের সামনে রিস্কা থামে। ভাসুর বাচ্চা নিয়ে নামে। পকেট থেকে টাকা বের করছে। মহিলা ভাসুরের কান ধরে নামছে রিস্কা থেকে। কোলের বাচ্চাটা আধো আধো বলিতে বলছে, বাব্বা বাব্বা। আমি চোখ দুটো বড় বড় করে শুধু দেখছি এই দৃশ্য। ভাড়া মিটিয়ে বাড়ির মাঝে প্রবেশ করে তারা। আমিও যাই পিছু পিছু। তবে আমি পৌঁছানোর আগে ওরা লিফটে উঠে যায়। গেটে একজন দারোয়ান চাচা বসেছিলেন। তাকে জিজ্ঞেস করি, চাচা, এই মাত্র যে দুজন পুরুষ মহিলা ও একটা বাচ্চা কোলে গেল, ওনারা কে? চাচা বলেন, ওরা ওরা তো স্বামী স্ত্রী। লোকটা প্রবাসী, বছর বাদে আসে। মেয়েটা এখানে থাকে বাচ্চা নিয়ে। 4 বছর হলো মনে হয় বিয়ে হয়েছে। তুমি কি ওদের চেনো মা? কিছু বলবে? চাচার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়েছি। বড়জার আঁচল ধরে ঘোরা স্বামী, আর একটা বিয়ে করেছে, বাচ্চাও আছে। অধিক চুপ মানুষের মনে প্যাঁচ থাকে। গুণী লোকের কথা এটি। আমি নিজেকে সামলে নিয়ে বলি, না চাচা, এমনিতেই একটু কৌতূহল জাগলো, তাই জানতে চেয়েছি। আপনি আবার ওনাদের বলবেন না কিছু, কি নাকি মনে করে। ওখান থেকে বিদায় নিয়ে বাড়ি আসছিলাম, ভাবছিলাম ভাসুরের ব্যাপারে। এই মানুষটা ছিল বড়জার হাতের পুতুল। যেভাবে নাচিয়েছে সেভাবেই নেচেছে। অতি স্ত্রী ভক্ত ছিল। কত দেখেছি স্ত্রীর পা টিপে দিতে।
বউ টিভি দেখে, সে পা টেপে। বইয়ের জন্য রান্না পর্যন্ত করেছে। সকালে উঠে দেখতাম বইয়ের কাপড় ধুয়ে দেয়, ঘর মুছে দেয়। আমার মনে হতো উনি কেমন পুরুষ। একবার তো রান্না খারাপ হওয়াতে ভাসুরকে থাপ্পড় মেরেছিল বড় যা। সেদিন ভাসুর গালে হাত দিয়ে দাঁড়িয়েছিল ক্যাবলা কান্তের মতো। বউ কিনে রেখেছিল তাকে, স্বামী হিসেবে নয়, কাজের লোক করে ফেলেছে। এই জন্যই হয়তো নতুন সংসার গড়েছে লোকটা। আমি বাড়ি পৌঁছে কাজে লেগে যাই। তটিনী ফোন করেছে কয়েকবার, আমি ধরিনি। আমার সঙ্গে কথা বললে ওর সমস্যা সৃষ্টি হবে সংসারে। এর মাঝে ফোন আসে বসের। প্রচণ্ড বিরক্ত নিয়ে কল রিসিভ করি আমি। স্যার বলেন একটা রেস্টুরেন্টের ঠিকানা দিচ্ছি, ওখানে চলে আসুন। সব মিটমাট করে নিতে চায়, খোলাখুলি কথা বলতে চায়। আপনি সরাসরি উত্তর দিয়ে দেবেন আমায়, এভাবে ঘোরানোর কোনো মানে হয় না। লোকে আমাদের নিয়ে মন্দ কথা বলছে, আমার কর্মক্ষেত্রে চাপ সৃষ্টি হচ্ছে। একবার ভাবি যাব না, পরক্ষণে ভাবি গিয়ে দেখি যদি সব ফয়সালা হয়ে যায়। দিনকে দিন ঝামেলা বাড়ছে। এই লোকের জন্য আমার সম্মানে আঘাত হানতে পারে। বুঝিয়ে সুঝিয়ে সব মিট করে নেব। প্রয়োজনে এ মাস পার হলে আমি কাজ বাদ দিয়ে দেব, তবু আর কোনো রিস্ক নিতে চাই না। ঘড়ি বাঁধার সময় আধ ঘন্টা থাকবো সেখানে। এর মাঝে যা কথা হওয়ার হবে। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে চাচির ঘরে রেখে গেছি, ছেলে নিয়ে বেরিয়েছি। ইচ্ছে ছিল লতা আপাকে সঙ্গে নেওয়ার, কিন্তু তিনি কাজে, চাচিও দোকানে ব্যস্ত। একা একা কোথাও যেতেও ভয় লাগে। হেঁটে গিয়েছি, খুব বেশি দূরে নয় রেস্টুরেন্টটি। ভেতরে যেই না আমি প্রবেশ করেছি, স্যার চেয়ার ছেড়ে ফুল হাতে হাসি মুখে দাঁড়িয়েছে। পেছন পেছন যখন ছেলে ঢুকেছে, অমনি তার মুখ বেচার। ধপ করে চেয়ারে বসে পড়েছে। আর কোনো কথা, হাসি নেই। আমি গিয়ে সামনের ফাঁকা চেয়ারে বসি, ছেলেও বসে। স্যার দেখছি চুপ। কিছুক্ষণ পার হয়ে যায়, তবুও সে কথা বলে না, শুধু মুখটা থমথমে করে এদিক সেদিক তাকায়। বিরক্ত হয়ে আমি নিজেই বলি, আপনি কি কিছু বলবেন স্যার? বসে থাকতে ডেকে আনেননি নিশ্চয়? একটু তাড়াতাড়ি বলুন, আমার মেয়ে বাড়ি আছে, রেখে এসেছি। স্যার অমনি ফট করে বলে, তো ছেলেকেও রেখে আসতেন। শুধু শুধু বাচ্চা টেনে আনার কি দরকার? কোলেরটাকে রেখে এসেছেন, বড়টাকেও আনার কি দরকার ছিল? ও কি একা থাকতে পারতো না? মানে আপনি কি বলতে চাচ্ছেন? স্যার দেখলাম একটু নত হলো এবার। মিথ্যা হাসার চেষ্টা করে বলল, না মানে বাচ্চাটার কথা ভেবেই বললাম। ছোট মানুষ, শুধু শুধু এখানে টেনে আনার কি দরকার ছিল? এখানে তো ওর কোনো কাজ নেই, বসে বসে বোর হবে। এর চেয়ে ভালো ছিল বন্ধুদের সঙ্গে খেলতো। এছাড়া বড়দের বিষয়ে বাচ্চার সামনে কথা বলতে নেই। আমাদের ভেতর এমন কোনো সম্পর্ক নেই, বা এমন কোনো কথা নেই যা শুনলে আমার বাচ্চার ওপর খারাপ প্রভাব পড়বে। আমি আমার সন্তান নিয়ে আসতেই পারি, এখানে অখুশি হওয়ার কিছু নেই। একজন মাকে ডাকলে বাচ্চা আসবে, এটা স্বাভাবিক। আপনি কি বলতে ডেকেছেন বলুন। আমার সময় কম, খেটে খাওয়া মানুষ আমি। প্রতিটি মিনিটের দাম আছে আমার কাছে। স্যার হয়তো এমন কথা আশা করেননি আমার থেকে। কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়লেন। নিজেকে সামলাতে উঠে দাঁড়ালেন, হেঁটে গিয়ে কফির অর্ডার করলেন। এরপর বসলেন, ফুলের তোড়াটি এগিয়ে দিয়ে বললেন, এটা আপনার জন্য মিস তন্নি। ছেলে আমার এত ফুল দেখে একটু ছুঁতে নিল। স্যার সরিয়ে নেয় তোড়া, চোখ পাকিয়ে বলে, এটা তোমার মায়ের জন্য, তোমার জন্য নয়। আলিপ মুখ গোমড়া করে হাত ছড়ায়। ওনার ব্যবহার দেখে অবাক হয়। আগে থেকে এমন কিছু আন্দাজ করেছিলাম। যত প্রেম আমার জন্য, আমার বাচ্চাদের জন্য সামান্য করুণাও নেই ওনার মনে। আমি ফুলটি না নিয়ে বলি, পাশেই রাখুন। ফুল দিয়ে আবেগ দেখানোর বয়স বা সময় কোনোটাই আমাদের নেই। কাজের কথা বলুন। এত তারা কিসের মিস তন্নি? সবে এলেন, একটু চা কফি খেয়ে গলাটা ভিজিয়ে নিন। আমি জবাব দেয় না কোনো। স্যার আবারও বলেন, ওই সেই দিনের বিষয়ে কথা বলতে চাই আমি। ওই দিন কোনো উত্তর দেননি, আজ তো দেবেন। কতদিন আর ঝুলিয়ে রাখবেন আমায়? আমি কোনোভাবে আপনাকে ঝুলিয়ে রাখিনি। আমাদের মাঝে এমন কোনো সম্পর্কও নেই। আমি আপনাকে আগেও বলেছি, এবারও বলছি, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকুন। আমায় নিয়ে এসব বাজে চিন্তা না করে নিজের কাজ ও ভবিষ্যতের দিকে খেয়াল রাখুন। আমি ডিভোর্সি, 2 সন্তানের জননী আমি। সব কিছু আমার জন্য এত সহজ নয়। সহজ করে নিতে হবে মিস তন্নি। কঠিন বস্তুকে সহজ করাই মানুষের কাজ। আপনি ডিভোর্সি, এটা দোষের কিছু নয়। বেবিও নর্মাল, ভুলবশত বেবি হয়ে যেতেই পারে। তাই বলে আপনার জীবন থেমে থাকবে? আপনি ইচ্ছে করে নিজের নামের সঙ্গে ডিভোর্সি তকমা লাগাননি, তাহলে সমস্যা কোথায়? কেউ কি জীবনকে দ্বিতীয় সুযোগ দেয় না? একা বাঁচা যায়? কতকাল আপনি একা থাকবেন? আপনার পাশে একজনকে দরকার, যিনি আপনায় ভরসা দেবেন, সুখ দুঃখের সঙ্গী হবে, বিপদে পাশে থাকবে, যার জন্য যার পরিচয়ে বাঁচবেন আপনি। আমি কিছুক্ষণ চুপ থেকে বলি, বলাটা খুব সহজ স্যার, করাটা খুবই কঠিন। আমায় মেনে নেবে আপনার পরিবার পরিজন? ভালো নজরে দেখবে আমাদের? সন্তান সমেত রাখতে
পারবেন আমায়? আপনার বাড়ির লোক মানবে এটা? উনি এবার কাঁদতে শুরু করে। আমি মুচকি হেসে পানি এগিয়ে দিই। স্যার পানি খায়, ফোন বের করে পকেট থেকে হ্যালো হ্যালো করতে করতে বাইরে যায়। যাওয়ার সময় বলে যায়, কফিটা খেয়ে নেবেন, আজ আমার কাজ আছে তাই চলে যাচ্ছি। আমার ভীষণ হাসি পায়। কফিটা খাই না আমি, ওয়েটার দিতে এলে অন্য কাউকে দিয়ে দিতে বলি। ছেলের হাত ধরে বাইরে আসি। আমি জানতাম এমনটাই হবে। আমার সন্তানদের দায়িত্ব নেওয়ার কথা শুনে উনি পালাবেন, এটাই হয়। পরের বোঝা কেউ টানতে চায় না। আমার সন্তানদের আমাকেই দেখতে হবে। রাশেদের মতো কিছু লোকেরা আসবে, ভালোবাসার কথা বলবে, নিজের করে নিতে চাইবে। দায়িত্বের প্রসঙ্গ যখন উঠবে তখনই পালাবে। এটাই চলে আসছে। কত শুনেছি, আজ দেখলাম। এক নিমিষেই সব ভালোবাসা শেষ। আশা করি স্যার আর বিরক্ত করবেন না আমায়। এমনিতেও মনস্থির করেছি এই কাজ আর করব না। কি থেকে কি হয়ে যায় বলা যায় না। মাস শেষের বাকি আছে আর কটা দিন। কষ্ট করে সব হজম করে এতদিন কাজ করলামই যেহেতু, মাসটা পার করেই বাদ দেব। না হয় আর বেতন পাবো না। হাতে আমার 100 টাকা মাত্র। সেই 1000 টাকা ভেঙে খেয়ে শেষ। যাতায়াত ভাড়ার টাকা পর্যন্ত নেই আর। কষ্ট করে রোদে পুড়ে হেঁটে হেঁটে যাই কাজে। অন্য একটা কাজ খুঁজতেও টাকার ব্যাপার। হালকা খরচপাতি তো হবেই, তাই এই টাকাটা আমার ভীষণ প্রয়োজন। পরদিন ফ্যাক্টরি গেছি, কাজ করেছি। লাঞ্চ টাইমের একই অবস্থা। স্যার আমার পিছু পিছু ঘোরে। মানুষটা বড্ড হ্যাংলা। আমি একটা চেয়ারে বসে এক হাতে মেয়েকে ধরে অন্য হাতে পানি খাচ্ছি বোতলে। মেয়ে নড়াচড়া করছে, ঠিকমতো পানি খেতে পারছিলাম না। স্যার এসে বোতলটা ধরে। পানি খাওয়ার মাঝপথে আমি বাধ্য হয়ে তার হাতেই পানি খাই। স্যার বলেন, আপনার জন্য একটা সুখবর আছে তন্নি। আমি আপনার সব সমস্যার সমাধান বের করে ফেলেছি। এখন থেকে আপনার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। আপনার মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। নিশ্চিন্তে বাকি জীবন কাটাতে পারবেন আপনি। সকল মুশকিল আসান হয়ে যাবে। আপনি চলুন আমার সঙ্গে। সোজা সেখানে নিয়ে গিয়ে আপনাকে সারপ্রাইজ করব। এমন গিফট আপনাকে কেউ দেবে না। ওনার এত আগ্রহ ও কথা শুনে আমি ভাবলাম হয়তো আমার জন্য অন্য কোনো কাজের ব্যবস্থা করে দিয়েছে। আমার জন্য ওনার সমস্যাও হচ্ছিল বটে। এটা করলে ভালোই হবে। লোকের কথার হাত থেকেও বাঁচলাম, আবার একটা কাজও পেলাম। এবার আমি নিজের মতো করে চলতে পারবো। কোনো দুশ্চিন্তা থাকবে না স্যারকে নিয়ে। কিন্তু এখন কিভাবে যাব? অফিস টাইম চলছে যে। স্যার বলেন, সমস্যা নেই, আপনাকে ছুটি দিলাম আজ। আপনি বাইরে গিয়ে একটা রিক্সা ডেকে উঠে বসুন, আমি আসছি গাড়ি নিয়ে। স্যার চলে যায়, আমিও যাই। রিক্সা ডেকে বসি। স্যার গাড়ি নিয়ে আসে। রিক্সাওয়ালাকে ফলো করতে বলে। অনেকটা পথ পাড়ি দিই। উনি কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? কোনো কিছু করতে চাচ্ছে না তো? মেন রাস্তাতে ভয় নেই। কোনো নির্জন জায়গায় নিয়ে যেতে চাইলে যাব না। এই রিক্সা করেই বাড়ি ফিরে কাজ বাদ দিয়ে দেব। কিন্তু না, উনি আমায় নিয়ে গেল একটা এতিমখানায়। রিক্সা থেকে নামতে বলে। ভাড়া উনিই দেয়। আমি দিতে চেয়েছি, স্যার নেয়নি। ভেতরে প্রবেশ করে আমায় নিয়ে। চারপাশ ঘুরে ঘুরে দেখছি আমি। এখানে কি কাজ থাকতে পারে? এখানে কেন নিয়ে এসেছে? আমায় রেখে স্যার একটা মহিলার সঙ্গে কি যেন কথা বলে। এরপর আমায় ডাকে, কানের কাছে ফিসফিসিয়ে বলে, আপনাকে মেয়ের বা ছেলের বিষয়ে জিজ্ঞেস করলে বলবেন আপনি ওদের খালা বা মামি। মা বাবা বেঁচে নেই। মা বাবা বেঁচে আছে জানলে নাও নিতে পারে। আমি কিচ্ছু বুঝলাম না স্যারের কথা। কাকে কি নিতে বলছে? সেই মহিলার কাছে গেছি। স্যার বলেন, উনি এই বাচ্চা মেয়েটাকে আর একটা 6 বছরের ছেলেকে এখানে রাখতে চায়। একেবারে দিয়ে দিতে চায় এতিমখানায়। বাচ্চার বাবা মা কেউ নেই। আমার পায়ের তল থেকে যেন মাটি সরে আসে। চিৎকার করে বলি, কি বলছেন পাগলের মতো? এসব কথার মানে কি? ওরা আমার সন্তান, আমি ওদের মা। আমি কেন আমার বাচ্চাদের এতিমখানায় দেব? স্যার আমায় একটু দূরে টেনে নিয়ে বলেন, চিৎকার করবেন না প্লিজ, আপনার ভালোর জন্যই বললাম। আপনিই তো বলেছিলেন ছেলে মেয়ের জন্য নতুন জীবন শুরু করতে পারবেন না। তাই এই ব্যবস্থা করেছি অনেক ভেবে চিনতে। আমার পরিবার আপনাকে মেনে নেবে, তবে বাচ্চাদের নয়। আমিও ঝামেলা চাই না। ওরা আমাদের ব্যক্তিগত জীবনে বিরক্ত করবে। এর চেয়ে বরং এদের এতিমখানায় দিয়ে আমি আর আপনি বিয়ে করে নিই। দুজন সুখে থাকবো। আমি সহ্য করতে না পেরে সারের গালে থাপ্পড় দিয়ে বেরিয়ে যাই সেখান থেকে। রেস্টুরেন্ট থেকে ফিরে মাথায় পানি ঢেলেছি অনেকক্ষণ। রাগের রীতিমতো কাঁপছিলাম আমি। লোকটা আজ সব সীমা অতিক্রম করে ফেলেছে। সাহস দেখলে অবাক হয় আমি। যেই সন্তান আমার পুরো দুনিয়া, উনি তাদেরই এতিমখানায় দিতে চায়। রাগে গা পুড়ে যাচ্ছে এক প্রকার। আর যাই হোক, ওর ফ্যাক্টরির মুখ আমি আর হব না। অমন স্বার্থপর মানুষের সঙ্গে কাজ করার রুচি আমার নেই। অন্য কিছু করে দেখাবো ওকে। খোঁজ নিয়ে একটা কোম্পানির নাম শুনলাম। সেখানে গেলাম, কিন্তু লাভ হলো না কোনো। মোটা অঙ্কের টাকা ঘুষ চায়। আমার পক্ষে সম্ভব নয় এই টাকা জোগাড় করা।
দিকদিশাহীন হয়ে অনেক জায়গাতেই ছুটলাম। একসময় নিজেকে বড্ড দুর্বল মনে হলো। ইচ্ছে করছিল চিৎকার করে কাঁদি। পথে দেখা হলো রীতা আর ওর স্বামীর সঙ্গে। ছেলেকে নিয়ে শপিংয়ে যাচ্ছে ওরা। আমি আগে খেয়াল করিনি। বাচ্চাটা আমায় দেখে খালামণি খালামণি বলে চেঁচিয়ে উঠেছে। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে মুচকি হাসলাম। ছেলের হাত ধরে রীতা সমেত ওর হাজবেন্ড আছে। রীতা এসে বলে, কেমন আছো আপা? কোথায় যাও? একটা কাজ খুঁজছি, আগের কাজটা ছেড়ে দিয়েছি, তাই কাজ খুঁজছি। রীতা এরপর চুপ থাকে। ওর স্বামীকে দেখি দূরে দাঁড়িয়ে ফোন দেখছে। আমার পাওনা সে টাকাগুলোর কথা মাথায় আসে। টাকার ভীষণ প্রয়োজন আমার। ওই টাকা কটা পেলে বস্তির মাঝে ছোট্টখাট্ট একটা কিছু করতে পারবো। পাইকারিতে কিছু সবজি কিনে বিক্রি করলেও হবে। মা ছেলের পেট চলে যাবে। ভনিতা ফেলে বলি, রীতা আমার টাকার ভীষণ প্রয়োজন। তোদের কাছে যে টাকাটা পাই দিয়ে দে, ছেলে মেয়ে নিয়ে কিছু করে খাই আমি। রীতাকে দেখলাম মুখটা শুকনো করলো, দুদণ্ড মাথা নিচু করে রইল। আমি ওর উত্তরের আশায়। স্বামীর কাছে গেল সে, কি যেন বলল। মুহূর্তে ওর স্বামীর আচরণ পরিবর্তন। আমার দিকে তেড়ে এসে বলে, এই কিসের টাকা চান আপনি? রাস্তাঘাটে নাটক শুরু করেছেন? যে কটা টাকা তা আবার চাইতে এসেছে? এত কেন লোভ? নাই নাই আপনার হাতে টাকা নেই তো আমি কি করব? এতই যখন সমস্যা জীবন চালাতে, বাচ্চা নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মরতে পারেন না? না হলে কোনো পল্লীতে যান, একদিনে অনেক টাকা পাবেন। রাস্তাঘাটে আমার সময় নষ্ট করবেন না। টাকা নিয়েছি কোনো প্রমাণ আছে? কোনো টাকা নিইনি আমি। তোদের মতো ছোট লোক আমি জীবনে দেখিনি। ওই টাকার হকদার আমি। আমার টাকা নিয়ে আবার আমাকে অপমান করছিস? লজ্জা করে না তোর কাপুরুষ? মরা তো তোর উচিত, মেরুদণ্ডহীন নোংরা লোক কোথাকার। তোর ওই মুখে ছাই পড়ুক। খুব বেশি টাকার অহংকার না তোর। দেখবি তোর এই অহংকার একদিন পতনের মূল হবে। মনে কর ওই টাকা আমি তোকে সাদকা দিলাম, ভিক্ষা দিলাম। তুই ওই সবেরই যোগ্য। রীতার স্বামী আমায় গালি দিয়ে তেড়ে আসে, গায়ে হাত তুলতে একটা ধাক্কাও মারে রাস্তাতে। আমি নিজের পায়ে জুতো খুলে ওর গালে সপাসপ 3টে বাড়ি মেরেছি। আশপাশের লোক জোগাড় হয়। রীতা যাকে আমি ছোট বোন ভাবতাম, সেও দেখি ওর অপরাধী স্বামীর পক্ষে। আমিই নাকি রাস্তাঘাটে ওদের ছিনতাই করতে এসেছি। আমি চিৎকার করে সকলের সম্মুখে বলি, এতই সস্তা তো সব? এত মানুষের ভিড়ে ওদের আমি ছিনতাই করতে আসব? আমায় দেখে মনে হয় আমি ছিনতাইকারী? ওনার ছেলেকে জিজ্ঞেস করুন, দোষটা আমার নয় ওনার। আমি ওনার কাছে টাকা পেতাম, আজ দেখা হয়েছে তাই টাকাটা চেয়েছি। অমনি আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছে, গালিগালাজ করেছে, এমনকি ধাক্কাও মেরেছে আমায়। তাই আমি একে জুতো মেরেছি। রীতা ছেলেটা কাঁদতে কাঁদতে বলছে, বাব্বা খালামণিকে ধাক্কা দিয়েছে, খালামণি জুতো মেরেছে। এবার সবটাই ক্লিয়ার হলো। আমি সকলের উদ্দেশ্যে বললাম, এবার বিচার আপনারাই করুন। রাস্তাঘাটে একটা মহিলার গায়ে হাত দিচ্ছে, মারতে চেয়েছে আমায়। আমরা নারীদের কি কোনো নিরাপত্তা নেই? গরিব বলে কোনো মূল্য নেই আমার? কজন মহিলা রীতার স্বামীর কলার ধরে গালমন্দ করে, এক লোক এসে থাপ্পড় কিল বসায়। অপমানে জর্জরিত হয়ে স্বামী স্ত্রী কোনো রকম প্রাণ বাঁচিয়ে পালায়। উপযুক্ত শিক্ষা হয়েছে। আর চুপ থাকবো না আমি। চুপ হয়ে দেখেছি সবাই শুধু হেনস্থাই করে। এবার যা করব, সঙ্গে সঙ্গে আমার লড়াই আমি নিজেই করব। আমার প্রতি যারা অন্যায় করবে, জুলুম করবে, তাদের কিছুতেই ছাড়বো না। আর কোনো ক্ষমা নেই কারো। তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। রীতার স্বামী খুব বেড়েছিল, পরপর বেশ কবার অপমান করেছে। ছোট্ট বোনের স্বামী দেখে কিচ্ছু বলিনি। আজ সেই বোনই আমার ক্ষতি চায়। দোষটা আমার। পরকে অধিক আপন ভেবেছিলাম। কাগজে কলমে টাকা না দিয়ে মুখের কথাতে বিশ্বাস করেছি। আজ যখন আমার পাশে কেউ নেই, এরাও বদলে গেছে। আজকে এই লোকটার একটা দারুণ শিক্ষা হয়ে গেল। আমায় ভীষণ দুর্বল মনে করেছিল, এবার বুঝবে তন্নি এতটাও দুর্বল নয়। বাড়ি এসে দেখি আর এক কাণ্ড। আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা। উনি ওই ফ্যাক্টরিতে কাজ করে। বেশ ভালোই তিনি, মিশুক খুব। আমার সঙ্গে কথা হয়েছিল কবার। ভুরু কুঁচকে বলি, আপনি এখানে? হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলতে এসেছি। শুনলাম তুমি নাকি কাজটা ছেড়ে দেবে। কি হয়েছে? আসল ঘটনা কি? স্যারের সঙ্গে তোমার কিছু আছে এটা সবাই বলে, তবে আমার অন্য কিছু মনে হয়। তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, তাই আজ এলাম। বলো দেখি এবার। আমি তাকে সবটাই খুলে বলি। উনি বলেন বিষয়টা খারাপের দিকে চলে যাচ্ছে। আগে কেন প্রতিবাদ করনি? কাজটা যদি আগেই ছেড়ে দিতে এসব কিছু হতো না। আমি সামান্য হেসে বলি, কাজ ছাড়লে আমার বাচ্চা দুটোর মুখে দুবেলা খাবার তুলে দেবে কে? আপনাদের বাবা মা আছে, স্বামী আছে, মাথার ওপর ছাদ আছে। আমার কে আছে? কার ভরসায় বাচ্চা নিয়ে থাকতাম? লোকে মানবিকতার খাতিরে একদিন দিত মুখে ভাত, প্রতিদিন দেবে? কাজ ছাড়লে কাজ পাওয়া খুব কঠিন। এইমাত্র বিতাড়িত হয়ে এলাম। আমি ঠিক দিশেহারা হয়ে পড়েছি। আপনাদের জন্য যা খুব সহজ।
আমার জন্য তা ভীষণ কঠিন। তবে ওই ফ্যাক্টরিতে কাজটা আমি আর করব না। আপনি স্যারকে জানিয়ে দেবেন, উনি যা করেছে তাতে আমার পক্ষে সম্ভব নয় ওনার অফিসে কাজ করা। মহিলা কিছু পল চুপ থেকে বলে, ঠিক আছে, তবে যা করবে ভেবে চিন্তে করিও। বসকে অপমান করেছ, না জানি কেমন আঘাত করে বসে। ওইসবের ভয় আমি আর পাই না। জীবন আমায় অনেক কিছু শিখিয়ে গেছে। ভয় পেয়ে পিছিয়ে থেকে থেকে আজ আমার এই পরিস্থিতি। শুরু থেকে যদি সাহস দেখাতাম, লড়াই করতাম, আজ এই দৃশ্য দেখতে হতো না। আমি জানি আমি ঠিক, কে কি বলল তা দেখার সময় নেই আমার। উনি অন্যায় করেছে, জঘন্যতম অন্যায়। অন্যায়কারীকে শাস্তি দিয়েছি, ভুল তো কিছু করিনি। উনি তোমার উপকার করেছিল তন্নি, কাজ দিয়ে সাহায্য করেছিল, আমিও তার প্রতিদান দিয়েছি, চেষ্টা করেছি ওনার মান রাখার। এত কিছু হয়ে গেছে, বিষয়টি পাবলিক করিনি কখনো। ওনার সম্মানের কথা ভেবে চুপ ছিলাম, বোঝানোর মাধ্যমে পরিস্থিতি সামলাতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ। মহিলাটি আর কোনো কথা বলে না। আমি ঘরে বসতে বলেছিলাম তাকে, নাস্তা করতে বলেছি, সে রাজি হয়নি, চলে গেছে খালি মুখেই। এরপর কি হয়েছে জানি না। রাসেল স্যার পরপর কল দিয়েছে অনেকবার, আমি রিসিভ করিনি, ব্লক করে রেখেছি। সন্ধ্যায় ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। স্যার সোজা আমার বস্তিতে চলে আসেন। সম্ভবত ওই মহিলা ঠিকানা দিয়েছে। বস্তির পাশে একটা আম বাগান ছিল। স্যার ওখানে দাঁড়িয়ে একটা ছেলেকে দিয়ে ডেকে পাঠিয়েছে। ছেলেটা এসে আমায় বলছে, আপনার ভাই আপনাকে ডাকছে। ওই আম বাগানে দাঁড়িয়ে আছে। ছেলেটা রাসেল স্যারকে আমার ভাই ভেবেছিল। আমিও ভেবেছি আমার বড় ভাই মনে হয় এসেছে। আর কিছু না ভেবেই ছেলেকে নিয়ে গিয়েছি সেখানে। সবে আজান হয়েছে, আলো আছে এখনও। গিয়ে দেখি রাসেল স্যার দাঁড়িয়ে। ওনাকে দেখে আমি পেছন ফিরে চলে আসতে নেব, উনি দাঁড় করায় আমাকে, পেছন ডাকে, সামনে এসে দাঁড়ায়। আমি পথ ছাড়তে বলি, তিনি মিনতির স্বরে বলে, অনেক কষ্টে আপনার ঠিকানা জোগাড় করে এসেছি আমি, দয়া করে ফিরিয়ে দেবেন না। আপনার সঙ্গে ভীষণ দরকার আমার, প্রয়োজনীয় কথা আছে, একটু দাঁড়িয়ে যান। অনিচ্ছাকৃতভাবে দাঁড়াই আমি। উনি বলেন, আপনি আমায় থাপ্পড় মেরেছেন, তবুও কিছু বলিনি আমি। আপনার ভালোবাসায় মুগ্ধ আমি, তাই শত আঘাতেও আপনাকে ভুলতে পারছি না। আমার কথা একটু বোঝার চেষ্টা করুন। আপনার ভালোর জন্য বলেছি। সন্তান শুধু আপনার একার দায়িত্ব নয়, ওর বাবা কিন্তু ঠিকই নতুন জীবন শুরু করেছে, বউ নিয়ে ভালো আছে। আমি খোঁজ নিয়েছি, তাহলে আপনি কেন পারবেন না? ছেলে হিসেবে আমি কি খুব অসৎ, আপনার যোগ্য নয়? দেখুন, এখানে যোগ্য অযোগ্যের প্রসঙ্গ নয়। আপনি যা করেছেন তাতে আপনার সঙ্গে কথা বলতেও আমার রুচিতে বাঁধছে। ভুল কি করেছি আমি? সন্তান সন্তান করে কত কাল কাটাবেন? এভাবে একা একা যায়। সন্তান নিয়ে আপনার কোনো মূল্য নেই। সন্তান রেখে রাস্তায় বেরিয়ে দেখুন, সবার কাছে পাত্তা পাবেন। আপনার জীবনে এখনো অনেক কিছু বাকি আছে, যদি নিজের চিন্তা না করে বাচ্চা বাচ্চা করে যান, তাহলে দিন শেষে কিছুই পাবেন না। আমি রাগান্বিত স্বরে বলি, কি বলতে চাচ্ছেন আপনি? কি করতে বলেন আমায়? ওদেরকে ফেলে দিতে বলেন নাকি? না না, আমি সেটা তো বলিনি। ওই এতিমখানা ভীষণ ভালো, আপনার বাচ্চাকে ভালো রাখবে। ওরা আপনার কাছ থেকে গেলে আপনি মুক্ত একদম। এরপর আমার সঙ্গে নতুন করে শুরু করবেন সবটা, নতুন অনুভূতি, নতুন সংসারে ভীষণ ভালো থাকবেন। আমি আপনার যত্নে রাখবো, কথা দিচ্ছি। দয়া করে আমায় ফিরিয়ে দেবেন না, আমার ভালোবাসাকে গ্রহণ করুন। আকাশ আপনার অতীত, ওর সন্তানদেরও অতীত করে আমার সঙ্গে ভবিষ্যৎ কাটিয়ে দিন। কদিন চিনি আমি আপনাকে? আপনার জন্য আমার সন্তান ছেড়ে দেব, আমার কোলের বাচ্চাকে এতিমখানায় দেব? এসব চিন্তা মাথাতেও আনবেন না। এরপর যদি কোনোদিন আপনার মুখ দিয়ে আমার সন্তান সম্পর্কে কোনো একটা নেগেটিভ কথা শুনি, ওই মুখ ভেঙে গুঁড়িয়ে দেব, যার সঙ্গে 7 বছর সংসার করেও ঠকেছি। আপনার সঙ্গে 1 মাস কথা বলে কি নিশ্চয়তা আমার? সস্তা ভেবেছেন আমায়? যা খুশি বলে দেবেন। আমার জীবন আমার অধিকার, এখানে আপনার এত নাক গলানোর কি আছে? একটা কথা বারবার বলেছি আপনায়, আমার আপনার প্রতি কোনো অনুভূতি নেই। এসব ধনী শ্রেণীর লোকদের আমার ভালোই চেনা আছে। এক ধনীর সংসার করে এসেছি, বিনিময়ে বিশ্বাসঘাতকতা পেয়েছি। ওই মানুষটা প্রথমে ঠিক ছিল, ভালো একজন মানুষ ছিল, অন্যের প্ররোচনায় পড়ে নিজের সম্মান খুইয়েছে। আপনি তো শুরুতেই স্বার্থপর বের হলেন, শুধু নিজ স্বার্থ বুঝছেন, নিজের ভালো লাগাকে গুরুত্ব দিচ্ছেন। বাবা ছাড়া বাচ্চা দুটোর কথা একবারও ভেবেছেন? যদি প্রকৃতিপক্ষে একজন ভালো মানুষ হতেন, এমন নিষ্ঠুর কথা বলতেন না। আমার দুধের শিশু আমায় ছাড়া বাঁচবে? আপনার তো কম নেই। এই ছোট 2 বাচ্চার দায়িত্ব নিলে আহামরি কোনো লস হতো না। প্রয়োজনে আমি নিজেই ওদের দায়িত্ব নিতাম। আমার সন্তানদের কখনোই আমি অন্যের ওপর বোঝা করে রাখতাম না। এতকাল নিজে করেছি সব, বাকি জীবন নিজেই করতাম।
আপনি শুধু ওদের একটু ঠাঁই দিতেন, যদিও আমি আশা করি না। একজন নৈতিক মানুষের গুণ বললাম শুধু। জানি পৃথিবীতে এখন কেউ নিজ স্বার্থ ছাড়া বোঝে না। আকাশ ছেড়ে দিয়েছে বলে আমি আমার বাচ্চাকে ছাড়তে পারি না। কুকুরের সঙ্গে কুকুর হলে চলে না, মানুষকে কুকুর বলতে হয় না, তবু আজ বললাম, কারণ ওর ব্যবহার ছিল কুকুরের চেয়েও অধম। এই সন্তানদের জন্য আমি কি কি করেছি জানেন? কত ত্যাগ স্বীকার করেছি জানেন? ওরা আমার প্রাণ। এই যে আমি বেঁচে আছি সবটাই ওদের জন্য। দিন শেষে ওরাই আমার আপন। আমি ওদের না, বরং ওরাই আমার আগলে রেখেছে। আমার কোনো পরিচয় নেই জানেন? কেউ বলে না এটা ওর মেয়ে, ওর পুত্রবধূ অথবা ওর স্ত্রী। আমার শুধু একটাই পরিচয়, আমি ওদের মা। এটাই আমার বড় পরিচয়, আমার অহংকার। আপনি শুধু আমার সন্তানদের নিয়ে কথা বলেননি, আমার অস্তিত্বে আঘাত এনেছেন। আপনিও দ্বিতীয় আকাশ, যিনি প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেবেন। আপনি আমায় ভালোবেসেছেন শুধু, আমার অস্তিত্ব, আমার পরিচয়কে ভালোবাসেননি। আমার সন্তান আমার কাছেই থাকবে, ওদের বাবা মা সবই আমি। প্রয়োজন নেই আমার কারো, তন্নি একাই লড়বে। কি লাভ স্বার্থপর মানুষদের জীবনে এনে ঝামেলা বাড়ানোর? মা ছেলে মেয়ে মিলে আমরা বেশ আছি, আর কাউকে চাই না। ছেলের হাত ধরে হাঁটা ধরেছি। স্যার পেছন থেকে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, অতিরিক্ত ছেলে ছেলে করছেন না? দিন শেষে ওই ছেলে মেয়েই আপনায় ধোঁকা দেবে, বড় হয়ে বিয়ে করে আপনাকে ছুঁড়ে ফেলবে। এসব আবেগের মূল্য তখন থাকবে না। ওরা ঠিকই নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এক সময়। আপনি শূন্য হয়ে রইবেন, তখন আর কিচ্ছু করার থাকবে না। ভবিষ্যতের আশায় বাচ্চা ছেড়ে দেব, ফেলে দেব? মানবের ভবিষ্যৎ বলতে কিচ্ছু হয় না। দুনিয়ায় একমাত্র নিশ্চিত ভবিষ্যৎ হলো মৃত্যু। আমি ভাগ্যে বিশ্বাসী, ভাগ্যে যা আছে তাই হবে। ছেলে মেয়ে না চিনতে পারলেও আফসোস থাকবে না, ভাববো এটাই আমার নিয়তি ছিল। কম তো হারাইনি জীবনে। স্বামীর সংসার সবই যখন বিসর্জন দিয়েছি, এটাও দিতে পারবো। বলতে তো পারবো আমি একজন যোগ্য মা। খারাপ সময়ে সন্তানদের ছেড়ে যায়নি, শুধুমাত্র ভবিষ্যতের আশায়। ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে নিজের জীবন নতুন করে শুরু করতে পারবো না। স্যারকে আর কিছু বলার সুযোগ দিইনি, ছেলেকে নিয়ে চলে আসি। পথেতে ছেলে প্রশ্ন করে, আম্মু ওই আঙ্কেল কি বলছে? আমাদের ফেলে দিতে বলছে। তুমি কি আমাদের ফেলে দেবে? আপুকেও ফেলে দেবে? ডাস্টবিনে ফেলে দেবে আমাদের? বাবার মতো তুমিও কি তাড়িয়ে দেবে আমাদের? তাড়িয়ে দিয়ে ওই আঙ্কেলের কাছে চলে যাবে? আমি ছেলেকে কোলে তুলে নিয়ে চুমু দিই গালে, বুকে জড়িয়ে নিয়ে বলি, কখনোই না। আমি কখনো তোমাদের ছাড়বো না। সব সময় তোমরা আমার সঙ্গে থাকবে। বাড়ি এসেছি, মনটা বেশ হালকা লাগছে আমার। চাচির কাছ থেকে মেয়েকে আনতে গেছি। চাচি দেখে আমার দিকে একভাবে তাকিয়ে আছে। কারণ জিজ্ঞেস করি, তিনি বলেন, লতার থেকে শুনেছি আমি সবটা। তুমি কত শক্ত তন্নি, জীবনে কত কিছু হারিয়েও কি সুন্দর শক্ত তুমি। তোমার মনোবল কত দৃঢ়। আমি হলে এতটা পারতাম না, কবে ভেসে যেতাম। তোমার থেকে শেখা উচিত মা, চলার পথ কতটা কঠিন তোমার, তবুও মনে সাহস প্রচুর। আসলে কি জানেন চাচি, আমরা মেয়েরা চাইলেই সব পারি, শুধু দরকার একটু সাহস ও মনোবল। জীবনে কম অত্যাচার সহ্য করিনি, তাই এবার আর কিছুতেই ভয় পাই না। 2 দিনের এই দুনিয়ায় যে কদিন বাঁচবেন লড়াই করে যাবেন। চাচির সঙ্গে কথা শেষ করে মেয়েকে নিয়ে ঘরে এসেছি। রাত তখন 9টা প্রায়। ফোনে কল এলো রিতার নাম্বার থেকে। ও কেন আমায় কল করছে? এই তো সকালে কত কিছু হয়ে গেল, এখন আবার ফোন দেওয়ার কারণ কি? রিসিভ করলাম, রিতা কাঁদছে। আমি অবাক হয়, জিজ্ঞেস করি কি হয়েছে? রিতা কাঁদতে কাঁদতে বলে, আপা আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা বেশ খারাপ, প্রচুর রক্ত গেছে শরীর থেকে, বাঁচানো যাবে না রক্ত না পেলে। আমার একটাই ছেলে আপা, ওর কিছু হলে আমি বাঁচবো না, ব্লাড লাগবে, কিন্তু পাচ্ছি না আমরা। অনেক খুঁজেছি, পাইনি কোথাও। ওর আর তোমার ব্লাড গ্রুপ এক, এই রক্ত খুব বেশি পাওয়া যায় না। তুমি একমাত্র উপায় আপা, ওকে রক্ত দিয়ে প্রাণ ভিক্ষা দাও। আমি সারা জীবন তোমার পায়ে পড়ে থাকবো। আমায় ক্ষমা করে দাও আপা, ভুল আমারই ছিল। আমাদের পাপ আমার সন্তানের এসে লেগেছে। আমায় সাহায্য করো আপা। আমি কিছুক্ষণ চুপ থেকে বলি, কোন হাসপাতাল, অ্যাড্রেস পাঠিয়ে দে, আমি যাচ্ছি। রিতা বলে, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি আপা, এত রাতে ওই রাস্তায় গাড়ি নাও পেতে পারো। আমি ফোন রেখে দিই। সত্যি মানুষের জীবন বড়ই অদ্ভুত। এই তো সকালে যারা বুক ফুলিয়ে অন্যায় করছিল, আমায় অপমান করছিল, আজ তারাই আমার পায়ে পড়ছে এক প্রকার। রিতা গাড়ি পাঠিয়ে দেয়। আমি গাড়িতে উঠে তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছে রক্ত দিয়েছি আগে। ডাক্তার নিতে চায়নি আমার রক্ত, কারণ আমার শরীর এমনিতেই বেশ হালকা। এদিকে রক্ত না পেলে বাচ্চাটাকে হয়তো বাঁচানো যাবে না, তাই বাধ্য হয়ে নিয়েছে তারা। তবে রক্ত নেওয়া শেষে বলেছে আমায় পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে দিতে, ফল ও সবজি খেতে বলেছে। রিতার স্বামী শুনেছে সবটা, শুনে বাইরে চলে গেছে। রিতা ওর স্বামীর কাছে গিয়ে ওসব কথা বলে। ওর স্বামী বলেন, রক্ত দিয়েছে বলে মাথা কিনে নিয়েছে নাকি, আবার ফলমূল কিনে দিতে হবে? এর অহংকার কমেনি এখনো, অসভ্য লোক একটা।